দর্শক, আমাদের দেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। আর এই কৃষি বিষয়কে সামনে রেখে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের আজকের এই আয়োজনটিতে। এবং আজকে পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে আমি থাকছি জিনিয়া। দর্শক, কৃষি ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মাটির পরিচর্যা এবং যত্ন। কারণ মাটির পরিচর্যা এবং যত্ন যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলনও ভালো হবে। আর আজকে এই বিষয়কে সামনে রেখে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন আলোচক হিসেবে ডক্টর মোহাম্মদ নুরুল হুদা আল মামুন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, ঢাকা। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি স্যার, অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। যেমনটি বলছিলাম যে আজকে আমরা মাটির পরিচর্যা নিয়ে কথা বলবো, যত্ন নিয়েও কথা বলবো, যেহেতু ফলনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই জায়গা থেকে আপনি ছোট্ট করে একটু বলবেন যে মাটির পরিচর্যার ক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে লক্ষণীয়? আসলে মাটি ফসল উৎপাদনের প্রথম ধাপ এবং প্রধানতম একটা উপকরণ। মাটি ছাড়া ফসলের কথা চিন্তাও করা যায় না। সেজন্য মাটির যত্নটা সর্বাগ্রে নিতে হবে এবং সেই মাটির যত্নে আমরা বিভিন্নভাবে নিতে পারি। যেমন মাটির স্বাস্থ্য, মাটির স্বাস্থ্য বলতে একটা কথা, যেমন মানুষের স্বাস্থ্য আছে, মাটিরও স্বাস্থ্য আছে। তো সেটা কিভাবে? মাটির যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে ভালো ফলন পাওয়া যাবে। পক্ষান্তরে আমরা বলতে পারি যে মাটির স্বাস্থ্য মানে মাটির উর্বরতা মান। যে মাটিতে পুষ্টি উপাদান ভালোভাবে থাকে, গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলি থাকে, সেই মাটিকে আমরা বলি স্বাস্থ্যবান মাটি। ঠিক মানুষের মতোই আসলে মানুষের যদি স্বাস্থ্য রক্ষা করে চলতে পারে তাহলে কিন্তু সে কাজ করতে সক্ষম হয়, অথবা যদি স্বাস্থ্য ভালো না থাকে কাজ করতে কিন্তু সক্ষম হয় না, আমরা একই বলতে পারি। স্যার, আজকে আমরা বিভিন্ন রকম প্রশ্ন পেয়েছি এই প্রেক্ষাপটে। আমরা প্রথম প্রশ্নে চলে যাব সরাসরি। ইকবাল চুয়াডাঙ্গা থেকে প্রশ্নটি করেছেন যে তার একটি পতিত জমি রয়েছে যেখানে বছরের প্রায় 10 মাস ধরে কিন্তু সেখানে স্যাঁতস্যাঁতে পানি থাকে। সেই বিষয়ের ক্ষেত্রে তিনি বলেছেন যে এই জমিতে কোন ফসল করতে পারবেন স্যাঁতস্যাঁতে যে জমিটা রয়েছে। জি ধন্যবাদ আপনাকে। আসলে মাটির একটা, যেহেতু আমরা আগেই বলেছি যে মাটি একটি গুরুত্বপূর্ণ উপকরণ, সেই জন্য যে মাটিতে ফসলের উপযোগী পরিবেশ থাকে সেই মাটি থেকেই কিন্তু ভালো উৎপাদন আমরা পেতে পারি। উনি বলেছেন যে 10 মাস পানি বা স্যাঁতস্যাঁতে অবস্থায় থাকে। আসলে ফসলের জন্য পানি যেমন প্রয়োজন, আবার অতিরিক্ত পানিও কিন্তু ফসলের জন্য মানে ক্ষতিকর। সেক্ষেত্রে আমরা এই স্যাঁতস্যাঁতে জমিতে ধান ভালো হয়, বা যেখানে পানির পর্যাপ্ত পানি আছে সেখানে ধান ভালো হয়। এছাড়াও আমরা এখানে কচু করতে পারি, তারপরে কলমি করতে পারি। তো এগুলি যেহেতু বছরের 10 মাস উনি বলেছেন যে পানি থাকে, সেখানে আমরা এই যে কলমিটা অথবা কচু, এটা ভালো হবে। এবং কচুর কিন্তু বাজার মূল্য জানেন যে অনেক ভালো। সেক্ষেত্রে উনি কিন্তু মানে সাবলীলভাবে ওখানে কচু করতে পারেন। আমরা বলবো যে উনি কচু করলে ভালো লাভবান হবেন। চমৎকার, ধন্যবাদ স্যার। দর্শক, যেমনটি বলছিলেন স্যার যে স্যাঁতস্যাঁতে যেই পানিগুলো রয়েছে, মাটিগুলো রয়েছে বিশেষ করে, সেই জায়গার ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে ধান চাষ যেরকম করে করতে পারি, একই সাথে কচু এবং কলমির কথা বললো স্যার, সেই জায়গা থেকে কিন্তু আমরা বেশ লাভবানও হতে পারি, যেহেতু আমরা যদি কচুকে সামনে যদি নিয়ে যেতে পারি। রাইট স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে নাসির পাবনা থেকে করেছেন। তিনি জানতে চেয়েছেন তার কুমড়ো বাগানে বেশ কিছু গাছের শিকড় পচে যাচ্ছে এবং কাণ্ডে বাদামি ক্ষত দাগ হচ্ছে, সেই ক্ষেত্রে সমাধান কি হতে পারে? আপনি যে কথাটা বলেছেন যে কুমড়োর কাণ্ড শিকড় পচে যাচ্ছে, আসলে কুমড়ো গাছ কিন্তু রবি মৌসুমের ফসল, যেখানে শুষ্ক মৌসুমে এটা ভালো হয়। এখন সারা বছরই কিন্তু কুমড়ো চাষ হয়। তারপরেও কিন্তু জমিতে যদি পানির বেশি থাকে বা ভিজা থাকে, সেক্ষেত্রে রুট রট হয়। রুট রট একটা রোগ, সেটা হচ্ছে যে ছত্রাকজনিত একটা রোগ। এই রোগের কারণে কিন্তু শিকড়টা পচে যায়। স্যার, সমাধানটা কিভাবে হতে পারে? সমাধানটা হচ্ছে নিষ্কাশন ব্যবস্থা উন্নত রাখতে হবে, অর্থাৎ পানি যাতে জমে না থাকে সে ব্যবস্থাটা খেয়াল রাখতে হবে, এবং শুকানোর একটা ব্যবস্থা থাকতে হবে। তাছাড়া ওখানে বিভিন্ন ধরনের রাসায়নিক সার পর্যাপ্ত পরিমাণ দিতে হবে, অর্থাৎ পরিমিত দিতে হবে। বেশি দিলে গাছের জন্য ক্ষতিকর, আবার কম দিলেও গাছের জন্য ক্ষতিকর। সেই জন্য পরিমিত মাত্রায় দিতে হবে এবং জমিটা শুকানো থাকতে হবে।
যতটুকু তাহলে প্রয়োজন আশা করি সেই যে হিসেব করেই। তার যে গোড়া পচা যে ছত্রাক জনিত সেটা আর হবে না। এবং ছত্রাকনাশক অনেক ইয়ে আছে, ঔষধ আছে, কীটনাশক বা ছত্রাকনাশক আছে, সেগুলি ব্যবহার করতে পারেন উনি। আচ্ছা, চমৎকার স্যার, অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রশ্ন তো আমাদের কাছে অনেক আসে, কিন্তু বিভিন্ন মাধ্যমকে কেন্দ্র করেই কিন্তু প্রশ্ন আসে। হতে পারে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা ফোন কল, যারা সরাসরি এক্সপার্টদের সাথেও কথা বলেন। এবং একই সাথে আমাদের কাছে আরও একটি প্রশ্ন এসেছে, যেটি ভিডিও বার্তার মধ্য দিয়ে এসেছে। আমরা এবার একটি ভিডিও ক্লিপ দেখে নেব, সেখান থেকে জানবো কি প্রশ্ন করছেন এবং তিনি কি দেখাতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমার নাম উজ্জ্বল। আমি আমার বাসার ছাদে গাছ লাগানোর উদ্বোধন করার চেষ্টা করতেছি। আমার বাসার ছাদে মাটিটা কিভাবে তৈরি করব আমাকে একটু বলে দেন। স্যার, যেমনটি বলছিলেন যে এখন তো আসলে ছাদ কৃষি কিন্তু অন্যতম আরেকটি মাধ্যম। সবাই কিন্তু এখন বাসা বাড়িতে ছাদের উপরে কিন্তু একটা ছাদ কৃষি দেওয়ার চেষ্টা করে থাকে। সেক্ষেত্রে ভাই যেমন বলছিলেন যে এখন সেই ক্ষেত্রে আসলে মাটির যে জায়গাটা ছাদের উপরে, তো মাটির ক্ষেত্রে আর কি কিভাবে তিনি কি করতে পারেন? জি, আপনি যথার্থই বলেছেন যে আসলে এখন যে জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে আমাদের আবাদি জমি কমে যাচ্ছে, এবং সেক্ষেত্রে এখন ছাদ বাগান যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। এবং আমরা কিন্তু ছাদ বাগানের মাধ্যমে অনেক পুষ্টিকর সবজি খাবার এগুলো আমরা কিন্তু নিজেরাই উৎপাদন করে খেতে পারি। বাজারে অনেক ক্ষেত্রে বিষাক্ত কীটনাশক দেওয়া থাকে, বিভিন্ন রকমের সমস্যা থাকে। সেক্ষেত্রে আমরা নিজের হাতে একদিকে যেমন আনন্দ উপভোগ করতে পারি, নিজের ছাদ বাগান থেকে নিজেই উৎপাদিত ফসল খেতে পারি, আবার সময়টাও অনেকের অবসর সময় থাকে, এটা ব্যবহার করা যায়, কেটে যায়। তো সেক্ষেত্রে উনি যেটা জানতে চেয়েছেন, ওনার যে প্রথমেই আমি আগেও বলেছি যে মাটিটা কিন্তু সব ফসলেরই মূল উপাদান, নির্বাচন। সেই জন্য আমি যে পটে বা ড্রামে, যে আসলে ছাদ কৃষির জন্য পট এবং ড্রাম বেশি ব্যবহার হয়, সেক্ষেত্রে মাটিটা গুরুত্বপূর্ণ বিষয়। মাটি যদি প্রথম থেকে প্রস্তুত করে নেওয়া হয় তাহলেই কিন্তু ভালো ফলন আশা করা যায়। এবং সে কারণে আমরা মাটিটা প্রস্তুত করে নিতে হবে। প্রথমে যদি আমি বলি যে মাটি বেলে দোআঁশ মাটি সবচাইতে ভালো। আচ্ছা, বেলে দোআঁশ মাটি ভালো, যেখানে যে কোনো ধরনের ফসলই বেলে দোআঁশ মাটিতে ভালো হয়। তাছাড়া এঁটেল দোআঁশ মাটিতে হতে পারে, তবে এঁটেল দোআঁশ মাটিতে খানিকটা ফসলের জন্য সমস্যাও দেখা দেয়, সেজন্য কিছু বালি মিশাতে হয়। তো সেটা ছাড়াও আমরা যে টব যখন প্রস্তুত করি তখন মাটিটা আমাদের প্রস্তুত করে নিতে হবে। সেটা একটা পলিথিন শিটের ভিতরে আমি 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ জৈব সার দেবো, জৈব সার দেবো, 2 ভাগ মাটি দেবো। এই মাটিটা ভালো করে মিশিয়ে এবং একটা পর্যায়ে রেখে দেবো। এবং যদি মাটি বাহিত অনেক জীবাণু আছে, রোগ জীবাণু আছে, এগুলো যেতে না ছড়াতে পারে, সেজন্য নেমাটোডের রক্ষার জন্য বিভিন্ন কার্বোফুরাডান বা এগুলো ব্যবহার করা যায়। তাহলে রোগ পোকামাকড় মাটি বাহিত যেগুলি সেগুলো হবে না। সেইভাবে আমরা রেখে এখানে তাহলে আমি 2 ভাগ মাটি দিলাম, 1 ভাগ জৈব সার দিলাম। স্যার, আমি একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে জৈব সারের যে কথা বলছেন, জৈব সারের ক্ষেত্রে এখন বাজারে কোন জৈব সারটা সবথেকে ভালো? জৈব সার অনেক জৈব সার আছে, তবে নাবা ক্রপ কেয়ারের যে নাবা জৈব সারটা ব্যবহার করা যেতে পারে এবং সেক্ষেত্রে ফলন ভালো পাওয়া যাবে। তারপর ভার্মি কম্পোস্ট পাওয়া যায়, ভার্মি কম্পোস্ট কেঁচো সার, সেটাও কিন্তু বেশ পুষ্টিকর। তো এইভাবে দিয়ে হাড়ের গুঁড়া, তারপরে ছাই, এগুলি দিয়ে মাটিটাকে প্রস্তুত করে নিতে হবে। 15 দিন পর্যন্ত এটা রেখে দিতে হবে এবং রেখে দেওয়ার একটা পলিথিন শিট দিয়ে এটাকে 15 দিন পর্যন্ত আবদ্ধ অবস্থায় রেখে দিতে হবে। এই মাটিটাকে আমি টবে বা হাফ ড্রামে আমি স্থাপন করব। কিভাবে করব? সেটা প্রথমে মাটির নিচে, টবের নিচে ছিদ্র থাকতে হবে, তার উপরে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ইটের খোয়া দিতে হবে। ইটের খোয়া দেওয়ার পরে তার উপরে আমি 1 ইঞ্চি পরিমাণ বালু দেব। তার উপরে আমি এই যে ভালো করে মিশ্রিত যে সারটা মাটিটা তৈরি করলাম, সেই মাটিটাকে আমরা ওখানে স্থাপন করব। স্থাপন করে রেখে দিয়ে এরপর আমি চারাটা ওখানে বসাবো।
এখন আমাদের হাতে কিন্তু আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে এবং এই সকল প্রশ্নই কিন্তু আমরা পেয়েছি মেসেঞ্জারের মধ্য দিয়ে, আমরা পেয়েছি কমেন্টসের মধ্য দিয়ে। সুতরাং দর্শক, আপনাদেরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ফেসবুকে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা মেসেঞ্জারেও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমাদেরকে এই সকল প্রশ্নগুলো জানাতে পারেন। আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের কাছে প্রথম যে প্রশ্নটি স্যার এসেছে, মাসুদ গোপালগঞ্জ থেকে প্রশ্ন করেছেন, সঠিক ও কম খরচে কিভাবে মালচিং করা যায়? যে সুন্দর একটা প্রশ্ন উনি করেছেন এবং টেকনিক্যাল প্রশ্ন। প্রশ্ন। হ্যাঁ, যে আসলে মালচিংটা কি এটা জানতে হবে। এটা হচ্ছে জাবরা, বাংলায় যদি আমরা বলি জাবরা প্রয়োগ। জাবরাটা কি? গাছের গোড়ায় যে একটা পলিথিন শিট অথবা খড় কুটা বিছালি এগুলি দিয়ে ঢেকে দেওয়া। ঢেকে দিলে কি হবে, যে মাটিতে বিভিন্ন ধরনের বিশেষ করে যে মাটির রসটাকে সংরক্ষণ করা। কারণ আমরা জানি যে গাছের একটা অন্যতম প্রধান পানি ছাড়া কিন্তু গাছ হতে পারে না। সেই জন্য যে আমরা যদি জাবরা দেই বা এই যে মালচিং দেই, তাহলে পানিটা ভালো মতো ওখানে ধরে রাখা সম্ভব। না হলে বারবার আমাকে সেচ দিতে হয়। এবং পরীক্ষায় দেখা গেছে, গবেষণায় দেখা গেছে যে আমার জাবরা প্রয়োগ করলে ফলন বেড়ে যায়, আর জাবরা ছাড়া অর্থাৎ মালচিং ছাড়া যে ফসলটা সেখানে কিন্তু ফলন কমে যায়। এই জাবরাটা আমাদের একেবারেই কম মূল্যে বা যাদের সেক্ষেত্রে আমরা খড়কুটা বিছালি দিয়ে আমরা জাবরা দিতে পারি, মালচিং দিতে পারি। তো এছাড়াও বর্তমানে বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় পলিথিন শিট, যে মালচিং শিট পাওয়া যায়, এই শিটটা দিয়ে ঢেকে রাখা যায়। স্যার, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি রাজবাড়ী থেকে আপনার কাছে এসেছে। তিনি জানতে চেয়েছেন যে ঢেঁড়স চাষ তিনি করছেন, কিন্তু কিভাবে জমি তৈরি এবং বীজ বপন করবেন? ঢেঁড়স চাষ তো এটার 5-6টি সাধারণত আড়াআড়ি চাষ দিতে হবে। ভালোভাবে আগাছা নিড়ানি দিতে হবে, যে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে আমরা বেডের মাধ্যমে চাষ করলে ভালো হবে। অর্থাৎ 1 মিটার প্রস্থ যদি করি, লম্বা যেটাই হোক 1 মিটার প্রস্থ এবং 45 সেন্টিমিটার, দুইটা বেডের মাঝে 45 সেন্টিমিটার আমরা জায়গা রাখতে পারি। এবার নালা করতে পারি যাতে পানি বা যাতায়াতে সুবিধা হয়। এইভাবে আমরা বেড তৈরি করতে পারি। এবং প্রতি একরে অনেক হাইব্রিড বীজ আছে বিভিন্ন কোম্পানির, তারা 2 কেজি মতো লাগে, 2 কেজি বীজ ব্যবহার করতে হবে। এবং সেক্ষেত্রে প্রতি 30 সেন্টিমিটার পর পর আমরা 2টা করে বীজ বপন করব। 2টা বীজ বপন করার পরে যখন চারাটা বেড়ে যাবে, উঠবে, তখন 5-7 দিন পরে একটি চারা যেটা সবল পুষ্ট থাকবে সেটা রেখে অন্যটা ফেলে দিতে হবে। এইভাবে যদি আমরা করি তাহলে ঢেঁড়স ভালো উৎপাদন হবে। চমৎকার। দর্শক, ফেসবুক মেসেঞ্জার তো হলোই, বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা প্রশ্ন পেয়েছি। তাছাড়াও অনেকেই কিন্তু এক্সপার্টদের সাথে কথা বলতে চান, কথা বলে নিজে থেকেই তার প্রশ্নটি করে উত্তর জানতে চান। এই মুহূর্তে আমরা একটি ফোন কলে যাব। এখন কে আমাদের সাথে যুক্ত আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার পরিচয় বলুন এবং আপনার প্রশ্নটি রাখবেন। আচ্ছা, আমি মোহাম্মদ আবু সাইদ রুবেল, ফেনী সোনাগাজী চয়নাং চৌস্থানদিয়া ইউনিয়ন থেকে বলতেছি। জি, ফেনী থেকে বলছেন। আচ্ছা, এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা যে উপকূলীয় এলাকা যে জায়গাগুলো, সেগুলো তো অনাবাদী অনেকগুলো জায়গা আছে, সেখানে আমরা চাষের আইটটা আনতে যাচ্ছি। সেক্ষেত্রে লবণাক্ত বেশি থাকার কারণে ফসল হচ্ছে না, সেই জন্য করণীয়টা কি? অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার, উনি যেমনটি বলছিলেন যে ফেনী যে জায়গাটা আসলে যেহেতু চর এরিয়া, তো এখানে যেহেতু লবণাক্তর যে বিষয়টা বেশি রয়েছে, পরিমাণটা বেশি, সেক্ষেত্রে তার করণীয়টা কি হতে পারে? যে আসলে এটা একটা আমাদের বাংলাদেশের মৃত্তিকার জন্য একটা অন্যতম সমস্যাবহুল এলাকা এবং লবণাক্ততা। এই লবণাক্ততার কারণে 18টি জেলায়, উপকূলবর্তী 18টি জেলার 93টি উপজেলায় লবণাক্ততার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এবং দিন দিন এটা বেড়েই যাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের দেশের যে সমুদ্রের যে পানির স্তর বেড়ে যাচ্ছে, এই সমুদ্রের লোনা পানি আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে এবং এর ফলে আমাদের এই যে লবণাক্ততার সমস্যা, এবং এটা গাছের জন্য ক্ষতিকর। তো সেক্ষেত্রে চাষাবাদ করার জন্য এখন অনেক লবণ সহিষ্ণু অনেক জাত বের হয়েছে, সেটা চাষাবাদ করতে পারেন চাষি ভাই। এছাড়াও ওখানে কয়েকটা পদ্ধতি ব্যবহার করতে পারেন, যেখানে মিষ্টি পানি পুকুর
এখানে পুকুর, খামার পুকুর, আমরা একটা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট থেকে অনেকগুলো প্রযুক্তি ডেভেলপ করা হয়েছে এবং সেটার একটা কলস পদ্ধতি। কলস পদ্ধতি অর্থাৎ যেখানে বেশি লবণাক্ততা সেখানে আমরা কলস স্থাপন করে তাতে কয়েকটা ছিদ্র করে ওখানে সলিতা দিয়ে, পাটের সলিতা দিয়ে ভিতরে রেখে দেব। তার চারপাশে আমরা কুমড়া বা অন্যান্য বীজ বপন করলে ওখানে আস্তে আস্তে পানি, মিষ্টি পানি যাবে এবং সেটা গাছের জন্য তখন উপকারী এবং লবণাক্ততা সমস্যা হবে না। লবণ সহিষ্ণু জাত ব্যবহার করতে পারি এবং মিষ্টি পানি, ওই যে খামারে পুকুর খনন করে যখন বৃষ্টির পানি ধরে রাখতে পারি এবং বাঁধ পদ্ধতিদের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় বড় বড় বাঁধের আকারে আমরা করে সেইভাবে যে লবণাক্ত পানি যাতে ভিতরে না প্রবেশ করে সেটা ব্যবস্থা করতে পারি। এভাবেই আমরা এখন লবণাক্ত জমিতে চাষাবাদ করতে পারি। চমৎকার স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এই পর্যায়ে আমাদের কাছ থেকে সরাসরি ঢাকা থেকেও একজন প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নটাতে চলে যাই। ঢাকা থেকে শিমুল আমাদেরকে প্রশ্ন করেছেন যে ছাদ বাগানে মাটিতে অতিমাত্রায় শামুকের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এখন সেই ক্ষেত্রে তিনি আপনার কাছ থেকে সমাধান চেয়েছেন। জি, এটি ছাদ বাগানের জন্য একটি অন্যতম এখন বড় সমস্যা। যদি প্রায়শই ছাদ বাগানে পানি দেওয়া হয় বা স্যাঁতস্যাঁতে থাকে তাহলে এই শামুকের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। সেক্ষেত্রে শুকনো রাখতে হবে এবং শুকনো রাখার জন্য এখানে মরিচের গুঁড়া বা বিভিন্ন ধরনের নিম খৈল ব্যবহার করতে পারি এবং চুন ব্যবহার করতে পারি, যেগুলির মাধ্যমে শামুক খুব বাড়তে পারবে না এবং রোধ হয়ে যাবে। হ্যাঁ, রোধ হয়ে যাবে আর স্যাঁতস্যাঁতে ভাবটা কমাইতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে কিন্তু আমরা অনেক রকম সমাধান পেয়েছি এবং আশা করছি দর্শকরা যারা দেখেছেন তারাও কিন্তু তাদের অনেক রকম সমাধানই পেয়ে গেছেন। এবং আজকে কিন্তু আমাদেরকে এই পর্যায়ে শেষ করতে হচ্ছে, আমরা আবারও আপনাকে আমন্ত্রণ জানাবো, অবশ্যই আপনি সাথে থাকবেন স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকেও। দর্শক, আপনারা চাইলে যে কোনো প্রশ্ন এবং তার সমাধান পেতে আমাদের এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টিভি 7A গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা ইমেল করতে পারেন krishi@dipto.tv-তে। আরও তথ্য পেতে ফোন করুন 01-787-682-832 এই নাম্বারে, বা কমেন্ট করতে পারেন আমাদের দীপ্ত কৃষি ফেসবুক পেজে। দর্শক, এবারের মতো শেষ করছি এবং আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের পরবর্তী প্রোগ্রামে। এবং পরবর্তী আয়োজনে কিন্তু অবশ্যই আপনারা প্রশ্ন করতে ভুলবেন না, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জারও হতে পারে, অথবা চাইলে আপনারা কিন্তু কোনো ভিডিও ক্লিপও আমাদেরকে পাঠাতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু লিখেও পাঠাতে পারেন। তাই আপনাদের যে দীপ্ত কৃষি যে ঠিকানাটা দেওয়া আছে স্ক্রিনে, সেই ঠিকানায় যোগাযোগ করবেন। এবং ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও দেখা হবে আপনাদের সবাইকে নিয়ে নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের এই আয়োজনটিতে।